তারপর? ওই ডাবের মধ্যে করেই তো প্রাণ পুরুষকে নিয়ে যায়। ওই ডাবই হচ্ছে মন্ত্র পড়া ডাব। কাল ভৈরবের পুজো দিয়ে 7 দিন 7 রাত্রি অনাহারে অনিদ্রায় অনবরত এক মনে মারণ মন্ত্র জপ করে সিদ্ধ ভৈরবরা ওই ডাবকে গুণ করে। ওই ডাব তখন আর ডাব থাকে না, ওর মধ্যে তখন কাল পুরুষের আবির্ভাব হয়। সেই কাল পুরুষ এসে তার হাতের মৃত্যুদণ্ডটি মানুষের বুকে ছুঁয়ে বুকের ভেতর থেকে প্রাণটিকে খসিয়ে নিয়ে চলে যান। ভৌতিক বাঙালিতে আজ শুনবেন মণিলাল গঙ্গোপাধ্যায়ের লেখা কায়াহিন্দের কাহিনী সিরিজের দ্বিতীয় গল্প বাঁশির ডাক। শুরু হচ্ছে বাঁশির ডাক। আমার ছেলেবেলার জীবনে আরো একটা আশ্চর্য ঘটনা আছে। শুনলে তোমরা হয়তো বিশ্বাস করবে না, কিন্তু ব্যাপারটা সত্যি। তখনও বিনুর সঙ্গে আমার ভাব হয়নি। পুটুই তখন আমার একমাত্র বন্ধু। আমরা যে পাড়ায় থাকতাম সে পাড়ার সবচেয়ে বড় মানুষ ছিলেন চৌধুরী বাবুরা। মস্ত বড় বাড়ি, মস্ত গাড়ি জুড়ি, মস্ত তাদের নাম ডাক। তাদের নহবত খানায় রোজ সকাল সন্ধ্যা নহবত বাজত। আমার বেশ মনে পড়ে সেই বাজনার শব্দে সকালে আমার ঘুম ভাঙত। আর ঘুম থেকে উঠে সকালের আলো, সকালের বাতাস ভারী মিষ্টি বলে মনে হতো। এদের বাড়িতে এক প্রকাণ্ড পেটা ঘুরেছিল। কি গম্ভীর তার আওয়াজ! সে আওয়াজ কাঁপতে কাঁপতে কত দূর থেকে দূরে মিলিয়ে যেত। ঘন্টায় ঘন্টায় এই ঘড়ি বাজত ঠিক সময়টিতে। কোনোদিন একটুও ব্যতিক্রম হতো না। এক একদিন গভীর রাত্রে হঠাৎ ঘুম ভেঙে এই ঘড়ির শব্দের সঙ্গে সঙ্গে আমার ছোট মনটি বুক থেকে বেরিয়ে অন্ধকারে দূর দূরান্তর চলে যেত, বুঝি আকাশের সেই শেষ কিনারায়। প্রত্যহ স্কুল যাবার সময় এই চৌতলা বাড়ির সামনে দিয়ে আমি যেতাম। মনে হতো এ যেন কোনো গল্পে শোনা, স্বপ্নে দেখা কাদের ইন্দ্রপুরী। প্রকাণ্ড লোহার ফটক, তার সামনে মস্ত পাগড়ি মাথায় এক লম্বা সেপাই অনবরত এধার থেকে ওধার পায়চারি করছে। বিশ্রাম নেই, বিরাম নেই। তার হাতের চকচকে ধারালো সঙ্গিনটা রৌদ্রের আলোয় থেকে থেকে ঝকঝক করে উঠত। ভাবখানা এমন যেন যে ওই বাড়িতে ঢুকতে যাবে ওই সঙ্গিনের খোঁচায় সেপাই তাকে গেঁথে ফেলবে। বাড়ির চারপাশ মোটা মোটা উঁচু লোহার গড়াত দিয়ে ঘেরা, যেন কেল্লা বন্দি। সেই গড়াদের ফাঁক দিয়ে কোথাও উঠোনের একটুখানি ফালি, কোথাও পাথরে বাঁধানো একটু রোয়াক, কোথাও বাগানের একটু টুকরো দেখা যেত। এক জায়গায় দেখতাম সারি সারি রকম বেরকমের 8-10টা ঘোড়া বাঁধা। যেমন ঝকঝকে তাদের রং, তেমন সুন্দর তাদের চেহারা, তেমনি তেজালু। একবার ছাড়া পেলেই যেন তীর বেগে ছুট দেয়। মনে হতো অনেকখানি তেজ যেন আটকা পড়ে ছটফট করছে। তাদের সেই ছটফটানি তাদের পায়ের তলাকার পাথরের মেঝেতে খটখট শব্দে বেজে উঠে চারিদিকে আগুনের ফিনকি ছড়াত। তারই পাশে ছিল মোটা মোটা লোহার শিকলে বাঁধা লিকলিকে সরু পা, ছুচুলো মুখ, এক সার কুকুর। ফোঁস ফোঁস শব্দে অনবরত মাটি শুঁকছে, যেন একটু রক্তের গন্ধ পেলেই ঝাঁপিয়ে পড়বে এক্ষুনি। এই ঘোড়াশালের ঘোড়া দেখতে দেখতে ভাবতাম হাতিশালটা কোথায়, কিন্তু গড়াদের ফাঁক দিয়ে
কোথাও খুঁজে পেতাম না। বোধহয় ওই কোনো এক কোণের দিকে ছিল। লোহার ফটক পেরিয়ে খানিক দূর গেলেই ছোট্ট একটি বাগান, সুন্দর কেয়ারি করা, চারধারে ফুলের গাছ, তার মধ্যেখানে ময়ূরের পেখম ছড়ানো পিঠ দেওয়া একখানি সোনালী সিংহাসন। সকালে দেখতাম এই সিংহাসন খালি, কিন্তু বিকেলে যখন পুটুদের বাড়ি যেতাম তখন দেখতাম এই সিংহাসনে বসে একটি সুন্দর ছেলে, ঠিক যেন রাজপুত্তর। বয়স তার আমার চেয়ে কম, আমার চেয়ে রোগা, কিন্তু অনেক ফর্সা। ছেলেটার বড় বড় দুটি চোখ, কুঁকড়া কুঁকড়া চুল থলো থলো হয়ে চাঁদপানা মুখের উপর এসে পড়েছে। এই ছেলেটিকে দেখতে আমার বেশ লাগতো, মনে হতো ঠিক যেন গল্পের রাজপুত্র। পক্ষীরাজ ঘোড়ায় চড়ে এ কোনো দিন কোনো অচিন দেশে চলে যাবে, সেখানে কত কাণ্ড করবে, তারপর 7 ডিঙা ভরে ধন দৌলত আর রাজকন্যাকে নিয়ে ঘরে ফিরবে। ছেলেটি সন্ধ্যার আকাশের দিকে চেয়ে কি যেন ভাবত, বোধহয় সেই অচিন দেশের কথা। রেলিংয়ের ধারে রোজ আমায় দাঁড়িয়ে থাকতে দেখে আমার সঙ্গে বোধহয় তার ভাব করবার ইচ্ছে হতো। এক একদিন সে তার সিংহাসন ছেড়ে আমার দিকে ধীরে ধীরে এগিয়ে আসত। বোধহয় সে আমাকে তার রাজ্যের পাত্তরের পুত্তর কি মিত্তরের পুত্তর মনে করত, যাকে সঙ্গে নিয়ে সে কোনো দেশ দেশান্তর চলে যাবে। আমি কিন্তু তাকে আসতে দেখলেই ছুট দিতাম। তার সঙ্গে আলাপ করতে আমার কেমন ভয় হতো। যদি সে আমার মা বাপকে কাঁদিয়ে আমায় নিয়ে কোনো অজানা বনে চলে যায় মৃগয়া করতে, সে যদি আমাদের পুটুর মতো হতো, তাহলে তখনই আমি তার সঙ্গে আলাপ করে ফেলতাম। কিন্তু সে ছিল একেবারে অন্যরকম, রাজপুত্রের মতন। আমি ছুটে পালাবার সময় দেখতাম সে লোহার রেলিং ধরে আমার দিকে এক দৃষ্টে চেয়ে আছে, যেন অত্যন্ত কাতর ভাবে। তার সেই চাহনি দেখে আমার কেমন মায়া করত। আমি যদি তার কেউ আপনজন হতাম, তাহলে তার ওই চোখের দুঃখ 2 হাত দিয়ে মুছিয়ে দিতাম। আহা, ওর কি কেউ বন্ধু নেই? ছেলেটা নিশ্চয়ই মায়াবী ছিল, নইলে রোজ পুটুদের বাড়ি যাওয়ার সময় তাকে দূর থেকে একবার না দেখে থাকতে পারতাম না কেন? রোজ ভেবেছি আর যাব না, কিন্তু যাবার সময় কেমন করে যে গিয়ে পড়তাম নিজেই বুঝতে পারতাম না। কিন্তু রেলিংয়ের এপাশ থেকে তাকে দেখতেই আমার আনন্দ ছিল। ওপাশে যাবার লোভ আমার কোনোদিনই হয়নি, বরং বিতৃষ্ণাই ছিল। কিন্তু হঠাৎ একদিন সব ওলট পালট হয়ে গেল। সেদিন ছিল চড়কের মেলা। চৌধুরী বাবুদের বাড়ির উত্তর কোণে চৌমাথায় মেলা বসেছিল। গিয়ে দেখলাম নানা রকম খেলনা বিক্রি হচ্ছে। এক জায়গায় একটা লোক ফানুস বিক্রি করছিল। আমি সেইখানে অবাক হয়ে দাঁড়িয়েছিলাম। কত রঙের ফানুস, লাল, নীল, সবুজ, হলদে, একসঙ্গে তাড়া করা। পেট ফুলো সেই ফানুসগুলো সরু সরু সুতোয় বাঁধা। সেই বাঁধনটুকু ছেড়ে নীল আকাশে উড়ে পালাবার জন্যে তারা ছটফট করছিল। তারা যেন কেবলই মাথা দোলাচ্ছিল। আমি ভাবছিলাম, এদের একটাকেও যদি কোনো রকমে ছাড়া যায়, তাহলে দেখতাম সে কত দূর উড়ে যায়, কত দূর। আমার হাতে তখন যদি কেউ একটা ফানুস দিত, আমি ঘরে না গিয়ে সেটাকে আকাশে ছেড়ে দিতাম। সে কেমন দুলতে দুলতে বাতাসে ভাসতে ভাসতে কোথায় কোন স্বপ্ন লোকে চলে যেত। হঠাৎ আমাকে চমকে দিয়ে পেছন থেকে কে যেন আমায় কোলে তুলে নিল। তার হাত দুটো খুব কড়া ঠেকলো বটে, কিন্তু তুলে নেবার ধরনে কোনো জোর নেই, যেন আদর আছে।
সে আমাকে একেবারে সেই চৌধুরী বাবুদের কেয়ারি করা বাগানের মধ্যে এনে হাজির করল। আমার মন থেকে তখনও সেই রঙিন ফানুসের নেশা কাটেনি। আমার কেমন বোধ হতে লাগলো ওই ফানুসগুলোই যেন আমাকে এখানে উড়িয়ে এনেছে। একটা ফুল গাছের ঝোপ থেকে গুঁড়ি মেরে সেই ছেলেটি বেরিয়ে এলো। বুঝি এতক্ষণ সে লুকিয়েছিল। তাড়াতাড়ি ছুটে এসে আমার হাত ধরে সে বলল, তোমার নাম কি ভাই? কি মিষ্টি তার গলার সুর! আমার সর্বাঙ্গের অস্বস্তি এক মুহূর্তে মিলিয়ে গেল, কিন্তু আমি কোনো কথাই কইতে পারলাম না। সে আস্তে আস্তে আমাকে ধরে নিয়ে গিয়ে তার সেই সোনালী সিংহাসনে বসিয়ে দিল। তারপর আমার পায়ের কাছটিতে মাটিতে গা এলিয়ে পা ছড়িয়ে বসে পড়ল। আমি তন্ময় হয়ে তার সেই সুন্দর মুখখানি, টানা টানা চোখ দুটি এক দৃষ্টে দেখছিলাম। হঠাৎ সে বলে উঠল, অমন করে কি দেখছো? আমার সঙ্গে ভাব করবে না? ভারী ইচ্ছে হতে লাগলো এক্ষুনি এই মিষ্টি আদরে জবাব দিই, কিন্তু গলা কেমন যেন আটকে গেল। চোখ মুখ লাল হয়ে উঠল, চোখের কোণে জল আসতে লাগল। সে তার পাতলা টুকটুকে ঠোঁট দুখানি একটু কাঁপিয়ে বলল, রাগ করেছো ভাই? ধরে এনেছি বলে? নইলে তুমি যে আসতে চাও না, কি করব? তোমার সঙ্গে যে বড্ড ভাব করতে ইচ্ছে হলো, তাই তো ধরে আনলাম। রাগ করো তো আবার ছেড়ে দিই। বলে আস্তে আস্তে তার সেই সুন্দর মুখখানি আমার মুখের সামনে এগিয়ে আনলো। ইচ্ছে হতে লাগলো তার সেই মুখখানি দু হাতে ধরে বলি, না না, রাগ করিনি, রাগ করিনি, কিন্তু পারলাম না। সে হতাশ দৃষ্টিতে আমার নির্বাক মূর্তির দিকে খানিক চেয়ে রইল। দেখতে দেখতে তার মুখখানি শুকিয়ে এলো, চোখের পাতা ভারী হয়ে উঠল। একটি ছোট্ট নিঃশ্বাস ছেড়ে সে বলল, আমার সঙ্গে ভাব করবে না? আমার বন্ধু হবে না? আচ্ছা বেশ, তোমায় ছেড়ে দিলাম। বলে সে আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিল। আমি আর থাকতে পারলাম না। তৎক্ষণাৎ তার মুখখানি দু হাতে ধরে আমার দিকে ফিরিয়ে নিলাম। তবে তুমি আমার বন্ধু হলে? আমি ঘাড় নাড়লাম। হ্যাঁ। সে মহা আনন্দে আমার হাত ধরে টানতে টানতে সমস্ত বাগানটা ঘুরিয়ে এক জায়গায় এনে দাঁড় করালো। সেখানে একটা গাছের ডালে বাঁধা লাল নীল হলদে রঙের একতাড়া ফানুস, ঠিক তেমনি ধারা যেমন মেলার হাটে বিক্রি হচ্ছে দেখেছিলাম। সে সেই ফানুসগুলো নিয়ে এক একটি করে বাঁধন খুলে উড়িয়ে দিতে লাগলো। একটুও মায়া করল না। মনের আনন্দে কি যে করবে সে যেন খুঁজেই পাচ্ছিল না। ছাড়া পাওয়া ফানুসগুলো উড়ে উড়ে সন্ধ্যার ঝাপসা আকাশটাকে রঙে রঙে একেবারে রঙিন করে তুলল। সব ফানুসগুলো যখন ছাড়া শেষ হয়ে গেল, তখন সে আমার দিকে মুখ ফিরিয়ে বলল, আমার নাম সুরজিৎ, আমাকে তুমি সুরো বলে ডেকো, বুঝলে? আমাদের দুজনকার খুব ভাব হয়ে গেল। এরপর থেকে প্রায় প্রতিদিনই এই বাগানের মধ্যে আমাদের দুই বন্ধুর খেলার আসর, গল্পের আসর জমতে লাগল। সুরোর খেলনার অন্ত ছিল না। ঘুড়ি লাটাই, ফুটবল, ব্যাট বল, লাট্টু, মার্বেল এসব তার অগুন্তি ছিল। মাঝে মাঝে সে নতুন নতুন রঙিন বাক্সয় বন্ধ নানা রকম ছবিওয়ালা বিলিতি খেলা নিয়ে আসত। সেই সব খেলা সে আমায় শেখাতো, আমরা দুজনে খেলতাম। এছাড়া সুরোর একটি সরু কাঠের বাঁশি ছিল। সে চমৎকার বাজাতো ওই কাঠের বাঁশিটি। আমার ভারী ভালো লাগতো। আমি আশ্চর্য হয়ে তাকে জিজ্ঞাসা করতাম, কোথা থেকে শিখলি ভাই বাজাতে? রানী মায়ের কাছে। রানীমা ছিলেন সুরোরই মা। সুরো শুধু মা না বলে কেন তাকে রানীমা বলতো জানি না।
কিন্তু তার মুখে ওই রানীমা ভারী মিষ্টি শোনাতো। তার মায়ের কত কথা শুরু আমার কাছে বলতো, শুনতে আমার ভারী ভালো লাগতো, ঠিক গল্পের মতন। এই গল্প শুনে মনে মনে রানী মায়ের একটা ছবি আমি তৈরি করে নিয়েছিলাম। সেই ছবিটিকে ভালোবাসতে আমার ভারী ইচ্ছে করত। তাকে চোখে দেখিনি, কিন্তু সুরুর বাঁশির সুরে মনে হতো যেন তারই মিষ্টি গলা শুনছি। সুরুর সঙ্গে এত ভাব হয়ে গেলেও আমার বরাবরই মনে হতো সে যেন সামান্য ছেলে নয়, সে সত্যিকার রাজপুত্তর। বিশেষ করে সে যখন বাঁশি বাজাতো আর রানী মায়ের গল্প বলতো, তখন কোনো দেশের কোনো রাজপুত্র সুরজিৎ আমার চোখের সামনে জ্যান্ত হয়ে উঠত। আর ওই চৌতলা প্রকাণ্ড বাড়িটাকে মনে হতো যেন দূর দূরান্তরের রাজপুরী। আমি দূর আকাশের দিকে চেয়ে চেয়ে ভাবতাম, সন্ধেবেলায় বাজানো রাজপুত্র সুরজিতের এই বাঁশির সুর বাতাসে ভাসতে ভাসতে কোন রাজকুমারীর বুকে গিয়ে বাজছে কে জানে। সুরু হঠাৎ বাঁশি থামিয়ে হেসে আমায় জিজ্ঞেস করত, অমন এক মনে আকাশের দিকে চেয়ে কি ভাবছিস? আমি থতমত খেয়ে যেতাম। হঠাৎ একদিন হাসি, খেলা, গান সব বন্ধ হয়ে গেল সুরুর অসুখ হয়ে। আমি যেদিন সেই বাগানে গিয়ে সুরুকে প্রথম দেখতে পেলাম না, যখন দেখলাম সমস্ত বাগানখানা শূন্য, তখন আমার মনে হলো রাজপুত্র আমায় যেন একা ফেলে কোনো দুর্গম দেশে চলে গিয়েছে। বাগানের বাতাস আর গাছের পাতারা হা হা করে যেন কাঁদছে। একদিন গেল, দুদিন গেল, সপ্তাহ গেল, তবু সুরুর দেখা নেই। আমাদের খেলার আসর যেমন শূন্য তেমনি শূন্য রয়ে গেল। ইচ্ছে হতো, ভারী ইচ্ছে হতো ওই চৌতলা বাড়িটার মধ্যে গিয়ে সুরুকে একবার দেখে আসি, একটি বার মাত্র, কিন্তু কি করে যাব ঠিক করতে পারতাম না। সুরুর সঙ্গে দেখা হতো না, কিন্তু মাঝে মাঝে রাত্রে ঘুমের মাঝে সে এসে আমায় বাঁশি শুনিয়ে যেত। আমি বাঁশির শব্দে জেগে উঠতাম, কিন্তু জেগে উঠে সে বাঁশি আর শুনতে পেতাম না। আশায় আশায় কতক্ষণ জেগে থাকতাম, কিন্তু হায়, সে বাঁশি আর বাজত না। একদিন শুনলাম তার জ্বর বিকার হয়েছে। শুনেই বুকটা ধড়াস করে উঠল। কাকার ছোট ছেলে খুদুর জ্বর বিকার হয়েছিল। তার সেই অসুখে ছটফটানি, ধমকানি, আবল তাবল গোঙানি সব আমার দেখা ছিল। সুরুর সেই একই অসুখ হয়েছে শুনে আমার সমস্ত বুকটা আতঙ্কে কাঁপতে লাগলো। জ্বর বিকার হওয়ার পর খুদু 15 দিনের দিন মারা যায়। সুরুর যদি তাই হয়, না না, একথা মনে আসতেই কান্না আসে। কিন্তু মন থেকে ওই 15 দিনের আতঙ্কটা কিছুতেই দূর করতে পারলাম না। মনে মনে ঠাকুরকে বলতাম, হে ঠাকুর, ওই 15 দিনটা যেন আর না আসে। চৌধুরী বাড়ির সকাল সন্ধ্যায় নহবত বন্ধ হয়ে গেল। ঘন্টায় ঘন্টায় যে ঘড়ি বাজত তাও আর শোনা যেত না। সেপাইদের ঘরে রাত্রে মাদলেও আর কাঠি পড়ত না। পাড়ার লোকেরা শুদ্ধ যেন পা টিপে টিপে চলত, পাছে শব্দ হয়, পাছে খোকাবাবু চমকে উঠে, পাছে তার অসুখ বাড়ে। আমি স্কুল যাবার সময় সুরুদের বাড়ির দিকে চেয়ে ভাবতাম, সে কোনখানে কোন ঘরটিতে শুয়ে আছে তার রানী মায়ের কোলে মাথা দিয়ে। ভাবতে ভাবতে মনে হতো যেন কেমন তর একটা ঝাপসা কালো ছায়া সেই বাড়ির গায়ে ছড়িয়ে পড়েছে। দেখে আমার ভয় করত। তারপর
বিকেলে স্কুল থেকে ফেরবার সময় আমি আমাদের সেই খেলার বাগানের সামনে চুপি চুপি এসে দাঁড়াতাম। দেখতাম ছেঁড়া ন্যাকড়া পরা ভিখিরির দল চোখ মুছতে মুছতে ফিরে যাচ্ছে। দেখে আমার কান্না পেত। এইসব ভিখারিদের রোজ সন্ধেবেলা শুরু ভিক্ষা দিত। সে বলতো তার রানীমা এই ভিক্ষা দেওয়ার খেলা তাকে শিখিয়েছেন। এই খেলাতে দেখতাম শুরুর সবচেয়ে যেন বেশি আনন্দ। এই ভিখারির দল এলে সে সব খেলা ফেলে সব কিছু ভুলে এদের কাছে ছুটে যেত। তার সেই সুন্দর হাত দুখানি নেড়ে নেড়ে সে কাউকে চাল, কাউকে পয়সা, কাউকে ফল বিতরণ করত। আবার কখনো কখনো কোনো গরিব মেয়েকে বাগান থেকে বেছে একটি ফুল তুলে দিত। যে যা পেত খুশি হয়ে হাসি মুখে চলে যেত। এখন আর শুরুর সেই ভিক্ষা দেওয়া খেলা নেই, এদের মুখে সে হাসিও নেই। তাদের সেই শুকনো মুখ দেখে আমারও বুকটা শুকিয়ে আসত। দেখতে দেখতে সেই সর্বনেশে 15 দিনটা এগিয়ে এলো। সেদিন সকালে উঠেই শুনলাম শুরুর আজ খুব বাড়াবাড়ি, আজকের দিনটা কাটে কিনা। 15 দিনের দিন খুদু যখন মারা যায় তখনও ঠিক এই কথাই শুনেছিলাম। সেই কথা মনে পড়ে বুকটা ছাদ করে উঠল। কেবলই মনে হতে লাগলো শুরুকে যদি আজ একটি বার দেখতে পাই তাহলে তার গায়ে একটু হাত বুলিয়ে দিই। সারাদিন শুরুর জন্যে মনটা ছটফট করতে লাগলো। তাদের বাড়ির আশেপাশে দিনের মধ্যে কতবার ঘুরে এলাম। কেবলই মনে হচ্ছিল কে যেন বলবে শুরু ভালো আছে, কোনো ভয় নেই। ওদের বাড়িতে কত লোক এলো, কত লোক গেল, কিন্তু কেউ সে কথা বলল না। সবাই যেন মুখ ফিরিয়ে চলে গেল। খুদু যেদিন মারা যায় ঠিক এমনি ধারাই হয়েছিল। রাত্রে যখন বুড়ি ঝি বিছানা পেতে দিতে এলো আমার তখন কেমন কান্না পাচ্ছিল। আমি বুড়িকে জিজ্ঞাসা করলাম, বুড়ি, সুরো কি সত্যি বাঁচবে না গো? সবাই তো তাই বলছে ভাই। ওরা তো রাজা, ওরাও কি ইচ্ছে করলে নিজের ছেলেকে বাঁচাতে পারবে না গো? দেখো ভাই, জমকি আর রাজা প্রজা মানে। শুরু তাহলে বাঁচবে না? আমি বালিশে মুখ গুঁজে শুয়ে পড়লাম। বুড়ি আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। কেঁদো না ভাই, তুমি বরং একটু ঘুমিয়ে নাও। মনে হলো বুড়ি যেন তার ডান হাত দিয়ে তার চোখ দুটো একবার মুছে নিল। রোজ রাত্রে শোয়ার সময় এই বুড়ির সঙ্গে আমি শুরুর কত গল্পই করতাম। আজ আর কোনো গল্প করতে ইচ্ছে হলো না। বুড়ি আমার মাথায় হাত বুলোতে বুলোতে বলল, কে ঘুমলি নাকি ভাই? না, আমার আজ আর ঘুম আসছে না, তুই যা। দেখ, চৌধুরী বাবুদের খোকাকে বাঁচাবার এক উপায় আছে, কিন্তু সে কি ওরা পারবে? কি উপায় বুড়ি? তাহলে আমাদের দেশের একটা গল্প বলি, শোন। আমি শান্ত হয়ে বসলাম। বুড়ি গল্প বলতে শুরু করলো। সে অনেক দিনের কথা, আমি তখন খুব ছোট, তোর চেয়েও বোধহয় কম বয়স হবে আমার। আমি তখন দেশে আমার বাপের বাড়িতে থাকতাম। আমাদের দেশের রাজার সবেধন একমাত্র ছেলে। অনেক মানত, অনেক পুজো সস্তায়ন করে এই ছেলে হয়। এই ছেলের মুখে ভাতে রাজবাড়িতে মহা ধুম লেগে গেল। তেমন ধুম আমাদের দেশে কেউ কখনো দেখেনি। যাত্রা, পাঁচালি, তরজা, কত রকমের আমোদ যে হয়েছিল তার ঠিক নেই।
7 দিন 7 রাত্রি গাঁয়ের কেউ ঘুমোয়নি। দিন রাত হই হই রই রই ব্যাপার। চারদিক থেকে এত লোক এসেছিল যে গাঁয়ে আর লোক ধরে না। বোধ হতো যেন মস্ত মেলা বসে গেছে। তার উপর রাজা দেশ বিদেশ থেকে যত বড় বড় সাধু সন্ন্যাসী ব্রাহ্মণ ফকির নিমন্ত্রণ করে আনিয়েছিলেন তার ছেলেকে আশীর্বাদ করে যাবার জন্যে। তাদের দেখবার জন্যেই বা ভিড় কত। এই সাধু সন্ন্যাসীরা কেউ বটতলায়, কেউ পঞ্চানন তলায়, আরে কেউ তো চণ্ডীতলায় আসন পেতে বসলেন। শালুমোড়া রাজবাড়ির পালকি, সামনে সেপাই বরকন্দাজ এবং ভিতরে রাজপুত্তুরকে নিয়ে বটতলা থেকে পঞ্চানন তলা, পঞ্চানন তলা থেকে চণ্ডীতলায় সকাল সন্ধ্যা সাধু সন্ন্যাসীদের আশীর্বাদ কুড়িয়ে ফিরতে লাগলো। সন্ন্যাসীরা কেউ পায়ের ধুলো দিয়ে, কেউ যজ্ঞের ভস্য দিয়ে, কেউ বা একটি রাঙা রুদ্রাক্ষ দিয়ে ছেলেকে আশীর্বাদ করলেন। কত দৈবজ্ঞ ব্রাহ্মণ, কত বাউল ফকির যে কত রক্ষা কবচ এবং হরেক রকমের মাদুলি দিলেন তার ঠিক নেই। মাদুলির ভারে সেই 8 মাসের ছেলের গলা ও ঘাড় ঝুঁকে পড়ল। হাত আড়ষ্ট হয়ে গেল। বেচারা হাত তুলে ঘাড় নেড়ে যে একটু খেলা করবে তার উপায় আর রইল না। সবাই বলল, হ্যাঁ, এই ছেলে নিরক্ত হবেই, চাই কি অমরও হতে পারে। কিন্তু অদৃষ্ট যাবে কোথা? 8 দিন যেতে না যেতেই ছেলে অসুখে পড়ল। সাধু সন্ন্যাসীরা অনেক চরণামৃত দিলেন, কিন্তু কোনো ফল হলো না। অসুখ বেড়েই চলল। এত আমর আহ্লাদ 2 দিনের মধ্যেই কপুরের মতো উবে গেল। অমন জমজমাট গাঁ হানাবাড়ির মতো হাঁ করতে লাগলো। রাজাবাবু কেবল সন্ন্যাসীদের ছাড়লেন না, তিনি হুকুম দিলেন ছেলেকে না সারিয়ে কোনো সাধু সন্ন্যাসী গাঁ ছেড়ে যেতে পারবেন না। গেলে টের পাবেন। সন্ন্যাসীরা কেউ বটতলায়, কেউ পঞ্চানন তলায় বসে নানা রকম ক্রিয়াকাণ্ড শুরু করে দিলেন। রোজ রোজ নতুন নতুন মাদুলি কবচ তৈরি হতে লাগলো। শেষে রাজাবাবু বলে পাঠালেন যে ছেলের গায়ে মাদুলি বাঁধবার আর জায়গা নেই। উপায় কি? এত করেও কিছুতে কিছু হলো না। ছেলে এখন যায় তখন যায় হয়ে উঠল। রাজবাড়িতে কান্নাকাটি পড়ে গেল। বাড়ির চাকর দাসী সবাই চুপি চুপি বলা বলি করতে লাগলো, ছেলে বাঁচবে না। তখন ছেলের এক মামা কোনো শহর থেকে এক বড় ডাক্তার এনে হাজির করল। ডাক্তার এসেই আগে তাড়াতাড়ি ছেলের বুক থেকে নিজের হাতে মাদুলি কবচ সব খুলে ফেলে দিল। কারো কথা শুনল না। বলল, এই এসব সরান, এগুলো কি? মাদুলির ভারে বাচ্চাটা নিঃশ্বাস নিতে পারছে না, দম আটকে আসছে তার। কি এসব? সরান। ডাক্তার আসতেই গাঁয়ে আবার হইচই পড়ে গেল। লোকজন এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো। এটা আন, ওটা আন, সেটা আন। গাঁ থেকে শহর পর্যন্ত ঘোড়ার ডাক বসে গেল। সেপাই বরকন্দাজ কেউ ডাক্তারের লেখা কাগজ হাতে ওষুধ আনতে ছুটল, কেউ বরফ আনতে ছুটল, কেউ আরও কত কি আনতে ছুটল। এই গোলমালের মধ্যে সাধু সন্ন্যাসীদের দিকে আর কারো নজর রইল না। তারা সেই ফাঁকে যে যেদিকে পারল সরে পড়ল। বটতলা পঞ্চাননতলা ফাঁকা হয়ে গেল। কেবল চণ্ডীতলা থেকে জটাজুটধারী এক সন্ন্যাসী নড়লেন না। তিনি অটল হয়ে বসে রইলেন। আমার মা ছিলেন এই রাজপুত্রের দাসী। এই ছেলের ভাতে তিনি পরনে পেয়েছিলেন গরদের শাড়ি, হাতে পেয়েছিলেন সোনার অনন্ত, আর আমি পেয়েছিলাম একখানি লাল চিলি, আর আমার ছোট ভাইটি পেয়েছিল একটি রূপোর ঝুমঝুমি।
আমার ছোট ভাই তখন বোধহয় বছর খানিকের হবে। মা রাজবাড়ি থেকে একবার সকালে, একবার দুপুরে আর একবার সন্ধেবেলা এসে তাকে দুধ খাইয়ে যেত। সারাদিন সে আমার কাছে থাকতো। সে কাঁদলে আমি তাকে কোলে বসিয়ে দোল দিয়ে ভুলিয়ে রাখতাম। রাত্রে সে আমার বুকটিতে হাত রেখে আমার পাশে চুপ করে ঘুমিয়ে থাকতো। আমার ভাইটি ছিল ভারী লক্ষ্মী, আমাকে একটুও জ্বালাতন করতো না। তার সেই কচি কচি নরম হাত দিয়ে আমায় সে জড়িয়ে ধরতো। আমার এখনো তা মনে লেগে আছে। ডাক্তার আসতে দিন দুয়েক রাজপুত্রের অসুখটা একটু কম পড়লো। মা আমার ভাইটিকে দুধ খাওয়াতে এলে তাঁর মুখে শুনতাম, কিন্তু দুদিন যেতে না যেতেই অসুখ আবার বেড়ে উঠল। একদিন সন্ধেবেলা মা এসে আমাকে চুপি চুপি বললেন, আজ রাতটা বোধহয় কাটবে না, বলে মা আমার তাড়াতাড়ি চলে গেলে। আমার ভাইটিকে একটুও আদর করলেন না, একটু দুধও খাওয়ালেন না। দেখে মায়ের ওপর আমার ভারী রাগ হলো। আমি ঝিনুকে করে একটু গায়ে দুধ আমার ভাইটিকে খাইয়ে দিতে গেলাম, কিন্তু সে খেতে চাইল না, আমার কোলেই ঘুমিয়ে পড়ল। আমি তাকে বিছানায় শুইয়ে দিলাম। সে আজ আর আমার বুকে হাতটি রেখে ঘুমোলো না। আমার মনে কেমন অস্বস্তি হতে লাগলো। আমার ভালো ঘুম হলো না। আমি রাত্রে উঠে উঠে তার গায়ে হাত দিয়ে দেখতে লাগলাম। সে অঘোরে ঘুমোতে লাগলো। পরদিন মা রাজবাড়ি থেকে একবারও এলেন না ছেলেকে দুধ খাওয়াতে। আমার ভাইটিও এমন লক্ষ্মী যে সারাদিন কাঁদলো না, চুপটি করে পড়ে রইল। আমি তাকে দুধ খাওয়াতে গেলাম, সে দুধ গিলতে পারল না। আহা, বেচারার দোষ কি? আমি ছেলে মানুষকে দুধ খাওয়াতে জানি? বেচারা সারাদিন না খেয়ে পড়ে রইল, কিন্তু এমনই লক্ষ্মী যে তবু একটু কাঁদলো না। আহারে ভাইটি আমার! মায়ের উপর ভারী রাগ হতে লাগলো। এমন লক্ষ্মী ছেলেকে হেনস্থা করে কেউ? সারা রাত্রির মধ্যেও মা এলো না। আমি একলাটি ভাইকে নিয়ে পড়ে রইলাম। পরের দিন সকালে মা এসে বললেন, বোধহয় মা চণ্ডী মুখ তুলে চাইলেন। রাজকুমার আজ 7 দিন পরে চোখ মেলে চেয়েছে। কাল দিন রাত কোথা দিয়ে কেমন করে কেটেছে ভগবানই জানেন, বলে মা আমার ঘরের দিকে ছুটে গেলেন। আমার ভাইটি তখনও ঘুমোচ্ছিল। আমার মা গিয়ে তাকে আদর করে ডাকলেন, খোকন, খোকন, বাবা খোকন, খোকন আমার। খোকন কোনো সাড়া দিল না। আর সেই রূপোর ঝুমঝুমিটা ধরে মা তার কানের কাছে কত বাজালেন, কিন্তু ভাই আমার আর জাগলো না। এই অবধি বলে বুড়ি চুপ করল। কি হলো বুড়ি? তোমার ভাইয়ের কি হলো? কি হলো ভাই তা তো বুঝতে পারলাম না। সে আর ঘুম থেকে জাগলো না। অনেকে অনেক কথা বলল। কেউ কেউ বলল ওই যে চণ্ডীতলায় সন্ন্যাসী অচল অটল হয়ে বসেছিল, সেই নিশির ডাক দিয়ে আমার ভাইয়ের প্রাণটিকে ভুলিয়ে নিয়ে গেছে। পাশ থেকে আমার ছোট ভাই নুটু বলে উঠল, নিশিটা কি গো বুড়ি? সে বোধহয় এতক্ষণ ঘুমোয়নি, শুয়ে শুয়ে বুড়ির গল্প শুনছিল। নিশির ডাক? সে ভাই বড় সর্বনেশে কাণ্ড। তার কথা ভাবতেও বুকে কাঁটা দিয়ে ওঠে। নিশিটাকে কি হয় গো বুড়ি? জ্যান্ত মানুষের প্রাণ পুরুষ মরা মানুষের দেহে চলে যায়, আর অমনি দেখতে দেখতে মরা মানুষ ভিজে ওঠে, আর জ্যান্ত মানুষ ধরফরিয়ে মারা যায়। তাই বুঝি তোমার ছোট ভাই মারা গেল আর তোমাদের রাজকুমার বেঁচে উঠলো? আমাদের গাঁয়ের লোকেরা তো তাই বলে ভাই।
তাদের কেউ কেউ নাকি দেখেছিল জটা জুটোধারী ত্রিশূল হাতে এক খ্যাপা ভৈরব সেই রাত্রে অন্ধকারে একটা ডাব হাতে করে আমাদের বাড়ির আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। ডাব হাতে করে কেন? ওই ডাবের মধ্যে করেই তো প্রাণ পুরুষকে নিয়ে যায়। ওই ডাবই হচ্ছে মন্ত্র পড়া ডাব। কাল ভৈরবের পুজো দিয়ে 7 দিন 7 রাত্রি অনাহারে অনিদ্রায় অনবরত এক মনে মারণ মন্ত্র জপ করে সিদ্ধ ভৈরবরা ওই ডাবকে গুণ করে। ওই ডাব তখন আর ডাব থাকে না, ওর মধ্যে তখন কাল পুরুষের আবির্ভাব হয়। সেই কাল পুরুষ এসে তার হাতের মৃত্যুদণ্ডটি মানুষের বুকে ছুঁয়ে বুকের ভেতর থেকে প্রাণটিকে খসিয়ে নিয়ে চলে যান। যার প্রাণটাকে নিয়ে যায় সে কিছু করতে পারে না? তার সাধ্য কি কিছু করে? তার প্রাণ সুরসুর করে কাল ভৈরবের সঙ্গে চলে যায়। ওর কোনো উল্টো মন্ত্র নেই যে মন্ত্র জপ করলে কাল ভৈরব আর কাছে ঘেঁষতে পারে না? না, কোনো উল্টো মন্ত্র নেই বটে, কিন্তু নিশিটাকে যদি সাড়া না দাও তাহলে কাল ভৈরবের ঠাকুর দাদাও তোমার কিছু করতে পারবে না। নিষেধাকে সাড়া দেওয়া কাকে বলে গো? তা বুঝি জানো না? ওই মন্ত্র পড়া ডাব নিয়ে ভৈরবরা নিশুত রাতে যখন চারদিক অন্ধকার ঘুটঘুট করছে, সবাই যখন ঘুমিয়েছে, কেউ কোথাও জেগে নেই, সেই সময় কালো ত্রিশূল হাতে কালো কাপড় পরে বাড়ির দরজায় দরজায় বাড়ির জানলার কাছে কাছে যেখানে ছোট ছোট ছেলেরা ঘুমায় সেইখানে ঘুরে বেড়ায় আর আস্তে আস্তে মিষ্টি গলায় ছেলেদের নাম ধরে ডাকে। যে ছেলে ঘুমের ঘোরে সাড়া দেয়, কাল পুরুষ এসে তার প্রাণটিকে বুক থেকে খসিয়ে নেয়। যে সাড়া দেয় না তার কিছুই হয় না, সে যেমন ছিল তেমনই থাকে। আর যে সাড়া দেয় তার প্রাণ পুরুষটি তার ওই সাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে বুক থেকে বেরিয়ে আসে। তারপর চুম্বক যেমন লোহাকে টানে, তেমনি ওই মন্ত্র পড়া ডাব প্রাণ পুরুষকে নিজের দিকে টানতে থাকে। প্রাণ পুরুষ ডাবের কাছাকাছি এলেই ভৈরব ঠাকুর ওই ডাবের মুখটি একবার খুলে ধরেই চট করে বন্ধ করে দেয়, আর প্রাণ পুরুষ ওই ডাবের মধ্যে আটকা পড়ে যায়। তো তারপর ওই ডাবের মুখটি একটু ফাঁক করে প্রাণ শুদ্ধ ডাবের জল মরা মানুষকে খাইয়ে দেয়। মরা মানুষ সেই নতুন প্রাণ পেয়ে বেঁচে ওঠে। প্রাণ পুরুষ সেখান থেকে ফুরুত করে পালিয়ে এসে নিজের দেহে ঢুকে পড়ে না কেন? তা কি আর পারে ভাই? সে তখন 32 নারীর বাঁধনে বাঁধা পড়ে গেছে, তার কি আর পালাবার জো আছে? সে তখন পালাতেও পারে না, থাকতেও তার আর ভালো লাগে না। থাকতে ভালো লাগে না কেন? নিজের বাড়ি ছেড়ে পরের বাড়িতে থাকতে কি কোনো মানুষের ভালো লাগে? সে তবু বাড়ি, এই যে নিজের দেহ ছেড়ে পরের দেহে বাস করতে হয়, এটি কম কষ্ট? নিজের মা বাপ থাকতে পরের মাকে মা বলতে হয়, পরের বাপকে বাপ বলতে হয়। নিজের ভাই বোন কেউই আর তখন আপনার থাকে না, সব পর হয়ে যায়। সব পর হয়ে যায়। তোমার সেই ছোট ভাইটি পর হয়ে গেলে সে তোমায় চিনতে পারতো? পারতো বই কি, সে রাজকুমারের বড় বড় চোখের ভেতর থেকে আমায় উঁকি মেরে দেখে, সে আমায় খুব চিনতে পারতো, এ আমি বেশ টের পেতাম। আমার মনে হতো সে যেন মাঝে মাঝে ইচ্ছা করে বলতো, দিদি তোমার দুটি পায়ে পড়ি, আমাকে তোমার কাছে নিয়ে যাও। তুমি তাকে কোলে নিয়ে
ছুটতে পালিয়ে যেতে না কেন? কি করে যাব ভাই? সে কি তখন আমার আর ছোট্ট ভাইটি আছে? সে যে তখন রাজপুত্র, পরের ছেলে। তোমার ভাই তাতে কাঁদতো? কাঁদতো বই কি, আমার দিকে চেয়ে চেয়ে তার চোখ দিয়ে টস টস করে জল গড়িয়ে পড়তো। তুমি তাকে খুব আদর করতে না কেন? আদর করতাম তো, কিন্তু সে আদর তো আমার ভাই পেত না। সে পেত আমাদের গাঁয়ের রাজাবাবুর ছেলে। যে গায়ে আমি হাত বুলাতাম সে গা তো আমার ভাইয়ের গা নয়, সে যে রাজকুমারের গা। তাতে আমার ভাইয়ের প্রাণ খুশি হবে কেন? সে তাতে আরও কাঁদতো। রাজার বাড়ির এত আদর যত্নেও আমার ভাইয়ের প্রাণে কোনো সুখ ছিল না। আমি তার সেই মুখখানি দেখেই বুঝতে পারতাম, আহারে, তার চেয়ে আর ভাইটি আমাদের গরিবের ঘরে নুন ভাত খেয়ে অনেক সুখে থাকতো। এ তোমার গল্প না? এসব কথা সত্যি না বলো বুড়ি? না ভাই, এ সব সত্যি, একটুও মিথ্যে নয়। এ গল্প ভালো না, তোমার অন্য একটা ভালো গল্প বলো। না, আজ আর গল্প নয়, তোরা ঘুমো, রাত হলো। বলে বুড়ি বাসন মাজতে চলে গেল। আমি বুড়ির গল্পের কথা ভাবতে ভাবতে শুয়ে পড়লাম। নটু দেখি আমার কাছে অনেকখানি সরে এসে আমার গায়ে হাত দিচ্ছে। আমি তার গায়ে মাথায় হাত বুলিয়ে বললাম, কি রে নুটু? দাদা বড় বড় ভয় করছে। কিসের ভয়? যদি নিশিতে ডাকে সাড়া দিবি না? যদি দিয়ে ফেলি তাহলে ভারী মুশকিল হবে কিন্তু। তবে কি করব দাদা? কি হবে? তোর কোনো ভয় নেই, আমি তোকে পাহারা দেব। কিন্তু দাদা, তুমি যেন অন্যমনস্কতে সাড়া দিয়ে ফেলো না। না রে না, কোনো ভয় নেই। এখানে এই শহরে নিশির ডাক কোথা থেকে আসবে? যদি আসে তুমি দাদা জানলাগুলো বন্ধ করে দাও, কেমন? আমি উঠে জানালাগুলো বন্ধ করে দিলাম। নটু আমার বুকের কাছটিতে শুয়ে ঘুমিয়ে পড়ল। ঘুম আসছিল না। শুয়ে শুয়ে ভাবতে লাগলাম শুরুর কথা। রাত কত জানি না, বুড়ি হঠাৎ আবার ঘরের মধ্যে হন্তদন্ত হয়ে এসে বলল, কি রে, তোরা তোরা ঘুমলি কেন বুড়ি? ভাই, তোরা আজ খুব সাবধানে থাকিস কিন্তু। কেন, কি হয়েছে? বড় সর্বনেশে কথা শুনে এলাম। চৌধুরী বাবুদের খোকাকে ডাক্তার ভর্তি বলে দিয়েছে। পথ্য বড়ি খাইয়েও কিছু হলো না। বুড়ি, কি হবে বুড়ি? আমি কি সুরকে আর দেখতে পাবো না? কতদিন তাকে দেখিনি গো। না 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 না, এখন আর তাকে দেখতে ইচ্ছে করিসনি, সর্বনাশ হবে। কেন বুড়ি? সে তুই ছেলে মানুষ, বুঝতে পারবি না। তুই ভাই আর চুপ করে থাক। সুরোর কথা আজ আর মনে তোলপাড় করিস না। তুই অমন করছিস কেন রে বুড়ি? কি হয়েছে? ভাই, কি হয়েছে বুঝতে পারছি না। আমার ছোট ভাইটি যে রাতে মারা যায়, সে রাতেও আমার বুক এমনি ধড়ফড় করেছিল। তখন আমি কিছু বুঝতাম না, তাই ওই সর্বনাশটা হয়ে গেল। আজ তোরা কারো ডাকে সাড়া দিসনি, বুঝলি? কারো ডাকে নয়। তবে কি আজ নিশির ডাক হবে? সেই রকম তো মনে হচ্ছে। দেখ না, আজকের রাতটা কেমন ভয়ানক অন্ধকার হয়ে উঠেছে।
কেবলই গা ছমছম করছে। গাছপালাগুলো অবধি ভয় কাঠ হয়ে আছে। বাড়িগুলো যেন থরথর থরথর করে কাঁপছে। আকাশের বুকের ভেতরটা যেন দূর দূর করছে, আর বাতাসের গায়ে যেন প্রকাণ্ড একটা কাল পেঁচা কেবলই ডানা দিয়ে ঝাপটা মারছে। কিন্তু ভৈরব ঠাকুর কি এসেছে? এসেছে বই কি, শুনলাম চৌধুরী বাবুরা কোথা থেকে এক ভীম ভৈরবকে আনিয়েছে। আমি ছাদে উঠে দেখলাম ওদের ওই ঠাকুর বাড়ির দিক থেকে কালো কুণ্ডলি ধোঁয়া উঠছে। বোধহয় কাল ভৈরবের পুজো হচ্ছে। কিন্তু বুড়ি, নুটু যে ঘুমিয়ে রইল, ও তো কিছু জানলো না। ওকে ওকে জাগিয়ে দে ভাই, ভাই জাগিয়ে দে। আমি নুটুকে ধরে ঠেলে দিতেই সে ধড়মড় করে উঠে বসে ঢুলতে লাগলো। তাকে ঠেলতে ঠেলতে বললাম, নুটু, 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 এ নুটু, নুটু রে, আজ নিশির ডাক হবে, চুপ করে বসে থাক। নুটু ঘুমের ঘোরে আমার গলা জড়িয়ে ধরে ফেল ফেলে চোখে আমার দিকে চেয়ে রইল, কোনো কথা বলল না। বুড়ি, তুই আজ আর এখান থেকে নড়িস নি রে। তার বলতে আমি সারা রাত জেগে রইলাম। বলে সে আঁচল পেতে মাটিতে শুয়ে পড়ল। দেখ, আজ আর দু চোখের পাতা এক করিসনি, তাহলেই ওরা নিদুলি মন্ত্র দিয়ে ঘুম পাড়িয়ে দেবে। আমি নুটুকে ধরে বসে রইলাম, পাছে ওরা নিদুলি মন্ত্র দিয়ে ঘুম পাড়িয়ে দেয়, এই ভয়ে কিছুতেই চোখ বুঝলাম না। নুটু কিন্তু আমার গায়ের উপরেই ঘুমিয়ে পড়ল। একটু পরে দেখি বুড়ি নাক ডাকছে। বুড়ি, বুড়ি, এ বুড়ি, বুড়ি রে। সে সাড়া দিল না। ভয় পেয়ে নুটুকে ডাকলাম, নুটু, ও নুটু, নুটু, এ নুটু। সেও সাড়া দিল না। নিশ্চয়ই ওরা নিদুলি মন্ত্রে এদের ঘুম পাড়িয়ে দিয়েছে। ভয়ে ভয়ে কি করব তাই ভাবছি, এমন সময় কে যেন একটা ঝাপটা দিয়ে ঘরের আলোটা নিভিয়ে দিয়ে গেল। সব অন্ধকার। আমি ভয়ে চেঁচিয়ে উঠলাম, বুড়ি, বুড়ি, এ বুড়ি, বুড়ি, এ বুড়ি, নুটু, নুটু, এ নুটু, নুটু রে, এ বুড়ি। জবাব পেলাম না। সব একেবারে চুপ। আমি একা সেই থমথমে অন্ধকারে অসাড় হয়ে বসে রইলাম। জানলার ফাঁক দিয়ে বাইরে অন্ধকারগুলো ঠেলে ঘরের মধ্যে ঢুকে আমার আশেপাশে চারিদিকে কালো কালো বিকট চেহারার নানা রকম মূর্তি তৈরি করে দেখাতে লাগলো। আমি কাঠ হয়ে এক দৃষ্টে সেই সব দেখতে লাগলাম। চোখ বুঝতে পারলাম না, পাছে ঘুমিয়ে পড়ি। কিন্তু নেদুলি মন্ত্রে আমার চোখের পাতা ক্রমেই ভারী হয়ে আসতে লাগলো। শরীর ঝিমঝিম করতে লাগলো। মাথার ভেতরটায় কি যেন আস্তে আস্তে সুড়সুড়ি দিতে লাগলো। হাত পা কোমরের খিলগুলো হঠাৎ যেন ফুস করে খুলে গিয়ে আমার সর্ব শরীর এলিয়ে গেল। তারপর কি হলো জানি না। নিপু, নিপু। আমি ধড়মড় করে বিছানায় উঠে বসলাম। কে, কে ভাই? সুরো, নিপু, নিপু। এই যে ভাই সুরো, এই যে আমি। নিপু, নিপু। যাচ্ছি ভাই, যাচ্ছি। বলতে না বলতেই কে যেন আমাকে কোথা দিয়ে কেমন করে একেবারে চৌধুরী বাবুদের বাড়িতে শুরুর ঘরের মধ্যে নিয়ে গিয়ে ফেলল। হঠাৎ টনক নড়ল আমার। তাই তো, এ কি করেছি? ঘুমের ঘরে নিশ্চিত ডাকে সাড়া দিয়েছি। সর্বনাশ! আমি থরথর করে কাঁপতে লাগলাম। কে এসে আমার হাত ধরল। না, না গো না, আমি এখানে থাকবো না। আমি কিছুতেই থাকবো না এখানে। আমাকে বাড়ি
আমাকে বাড়ি রেখে এসো তোমরা, আমি এখানে থাকবো না কিছুতেই না, আমাকে বাড়ি রেখে এসো। কিন্তু সে আমার কথা কানে তুলল না। আমি আরো কাঁদতে লাগলাম। কে একজন নরম গলায় বলল, ভয় কি তোমার? কিছু ভয় নেই বাবা। সে আমার গায়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। ওগো, তোমার দুটি পায়ে পড়ি গো, আমার মায়ের কাছে তোমরা রেখে দিয়ে এসো, আমি বাড়ি যাব, নইলে আমার মা বড় কাঁদবে গো। সে কি একটা বলতে যাচ্ছিল। একজন খুব মোটা গলায় বলে উঠল, বোধহয় ছেলেটা টের পেয়েছে, তাই গোল বাজিয়েছে, নইলে এমন তো হওয়ার কথা নয়। দাঁড়াও, ওকে ঠান্ডা করছি। বলেই সে লোকটা এসে তার লোহার মতন শক্ত হাত দিয়ে আমার চোখ দুটো সজোরে চেপে ধরল। অমনি আমার সমস্ত শরীর যেন হিম হয়ে এলো, সর্বাঙ্গ শিরশির করতে লাগলো। বুকের ভেতরটা ধুকধুক করতে করতে হঠাৎ ধপ করে একেবারে থেমে গেল। নিপু, এসেছিস ভাই? নিপু। হঠাৎ দেখি সুরু ও আমি একটা যেন হাত পাওয়ালা খুব ছোট্ট খুপড়ির মধ্যে অত্যন্ত ঘেঁষাঘেঁষি ঠেসাঠেসি করে বসে রয়েছি। এই জায়গাটুকুর মধ্যে যেন কেবল সুরুকেই ধরে, আমি অনেক বেশি। তাই আমার কেমন কষ্ট হচ্ছিল। খুব একটা আট জামা গায়ে জোর করে পরিয়ে দিলে যেমন অস্বস্তি হয়, আমার তেমনই বোধ হচ্ছিল। মনে হচ্ছিল সে জামাটা যদি ছিঁড়ে যায় তাহলে যেন একটু আরাম পাই। একটু পরেই বুঝতে পারলাম ওই হাত পাওয়ালা ছোট্ট খোপড়িটা সুরোর দেহ। আমি তারই মধ্যে এসে প্রবেশ করেছি। এরা জোর করে ভুলিয়ে আমায় ধরে এনেছে, তুমি আমায় এক্ষুনি বাড়ি পাঠিয়ে দাও। রাগ করছিস কেন ভাই? এরা এনেছে বলেই তো তোর সঙ্গে দেখা হলো, নইলে তো আর দেখা হতো না। আমি যে চলে যাচ্ছি। হ্যাঁ, চলে যাচ্ছিস? কোথায় যাচ্ছিস ভাই? রাজকুমারীর কাছে। কোন রাজকুমারী? সেই যে রাজকুমারী যে আমার জন্য বসে বসে মালা গাঁথে। সে তো গল্পের রাজকুমারী। আমিও যে গল্পের রাজপুত্র, সেই গল্পের রাজকুমারীর সঙ্গে এই গল্পের রাজপুত্রের মিলন হবে, তবে তো গল্প শেষ হবে। তুই গেলে কিন্তু রানীমা বড় কাঁদবেন। তোরা তাকে ভুলিয়ে রাখিস, বলিস সুরো মৃগয়া করতে গেছে, এলো বলে। তুমি কেঁদো না। শুরু, তুই এমন নিষ্ঠুর হলে কি করে? আমাদের ছেড়ে যেতে তোর কষ্ট হচ্ছে না? দেখ দেখিনি আমার বুকে হাত দিয়ে। সুরুর বুকে হাত দিয়ে দেখলাম তার প্রাণটি যেন তার বুকখানিকে সজোরে আঁকড়ে ধরে আছে। ভাই শুরু, তাহলে তুই কেন যাচ্ছিস? তুই যে রাজকুমারীর বাঁশি শুনিসনি, তাই বুঝতে পারছিস না। সে ডাক শুনলে কি আর থাকা যায়? নইলে দেখিস না, এই মানুষ ঘরে আছে, হঠাৎ কাঁদিয়ে কেঁদে সে কোথায় বিভাগী হয়ে যায়। শুরু, তোর জন্য আমার বড় মন কেমন করবে রে, আমার কান্না পাবে। আমার খেলনাগুলো তোকে দিয়ে গেলাম, তুই সেগুলো নিয়ে খেলিস, মনে হবে যেন আমার সঙ্গে খেলছিস। এই দেখ না, আমি অসুখে শুয়ে শুয়ে তোর দেওয়া সেই ছবির বইখানা দেখতাম, আর আমার মনে হতো তুই যেন গল্প বলছিস। কিন্তু তোকে দেখতে না পেলে যে রানীমা বড্ড কাঁদবেন রে, বড্ড কাঁদবেন। তুই তাকে ভুলিয়ে রাখিস ভাই। আমি কি করে ভুলিয়ে রাখবো তাকে? তুই আমার মায়ের কাছটিতে থাকিস, বলিস, এই যে মা,
আমি তোমার সুরো। সন্ধেবেলা ফুলের বাগান থেকে খেলা শেষ করে এসে বলিস, এই যে মা, আমি তোমার সুরো। খেলা করে ফিরে এলাম, আমার বাঁশি শুনিয়ে তাকে বলিস, এই দেখো মা, তোমার সুরো কেমন বাঁশি বাজায়। আমার মুক্তোর মালাটা গলায় দিয়ে বলিস, এই দেখো মা, মুক্তোর মালা তোমার সুরোর গলায় কেমন মানিয়েছে। মা মনে করবে এই তো আমার সুরো। সুরো তো কোথাও যায়নি। না না না, আমি রানীমায়ের ছেলে হতে পারবো না। আমার মায়ের জন্য বড় মন কেমন করবে রে। আমার মা খুব কাঁদবে, নুটুও খুব কাঁদবে। আমি পারবো না। কিন্তু এরা যে আমার বদলে তোকে রানীমায়ের ছেলে হওয়ার জন্যই নিশির ডাকে ভুলিয়ে এখানে এনেছে। না না, আমি কিছুতেই তুই হতে পারবো না। আমি নিপুই থাকবো। তোর দুটো পায়ে পড়ি রে, তুই আমার বাড়ি পাঠিয়ে দে। আচ্ছা, তোর ভয় নেই? না, তুই ঠিক করে বল, আমার তুই বাড়ি পাঠিয়ে দিবি? দেব দেব, আমি কথা দিচ্ছি, তোকে ঠিক তোর মায়ের কাছে পাঠিয়ে দেব। তবে এক্ষুনি পাঠিয়ে দে। দিচ্ছি, কিন্তু আমার কি মনে হচ্ছে জানিস? কি? সেখানে গিয়ে তোদের জন্য যদি বড্ড মন কেমন করে। তা কি আর করবে? ওই মায়াবী মালা গলায় পড়লে তোর আমাদের কথা তো আর মনেই থাকবে না রে। হয়তো সন্ধেবেলা তোর কথা মনে পড়বে, হয়তো রাত্রে শোয়ার সময় রানীমাকে মনটা খুঁজতে থাকবে, হয়তো সকালে উঠে ভাবতে থাকবো, কই আমার চন্দনা পাখি তো ডাকছে না। খোকা বাবু ওঠো, খোকা বাবু ওঠো। তখন কি করবি? কি আর করব, হয়তো সমুদ্রের ধারে একা গালে হাত দিয়ে বসে ভাববো, এই সমুদ্র পেরিয়ে যাই কেমন করে। হয়তো রাজকুমারী আমার চোখের জল মুছিয়ে বলবে, কেঁদো না, কিন্তু তবু মন কাঁদতে থাকবে। তোরা হয়তো তখন ভুলে যাবি, কিন্তু আমি তোদের কথাই কেবল ভাববো আর কাঁদবো। শুনো, তবে তুই যাসনি রে। সবাই তো যেতে মানা করছে, সবাই তো ছেড়ে দিতে কাঁদছে, কিন্তু তবু তো থাকতে পারছি না ভাই। রাজকুমারীর ওই বাঁশির সুর যে প্রাণ টেনে নিয়ে চলেছে। ওই সেই বাঁশির ডাক। নিপু, বিদায় দে ভাই, মনে রাখিস আমায়। না না, তুই যাবি না শুনো, তুই যাসনি, যাসনি রে, তুই যাসনি। শুনো, এই শুনো, তুই যাসনি। আমার কান্নার 2 ফোঁটা জল হাতে নিয়ে সে বলল, এই আমার রইল তোর স্মরণ চিহ্ন। না 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 না, তোকে আমি কিছুতেই ছাড়বো না, ছাড়বো না তোকে আমি। না, তুই যাসনি। বলে তার হাত চেপে ধরলাম। শুরু আমার হাতটি তার বুকে খানিক চেপে চুপ করে রইল। তারপর আস্তে আস্তে মুখ তুলে বলল, ওই আমার আমার রথ এসেছে। বলে আমার হাতখানি ছেড়ে দিল। আর তোকে ধরে রাখবো না, তুই তোর মায়ের কাছে যা, আমায় বিদায় দে। বলতে বলতে শুরু কোথায় যেন মিলিয়ে গেল, আমিও যেন সঙ্গে সঙ্গে মিলিয়ে যেতে লাগলাম। কি হলো কিছু বুঝতে পারলাম না, কেবল শুনলাম মা যেন অনেক দূর থেকে ডাকছে। নিপু, নিপু, নিপু। ধড়মড় করে বিছানায় উঠে বসে দেখি চোখের পাতা ভিজে। নিপু, নিপু। আমি চোখ মুছে দেখি মা আমার শিউরে দাঁড়িয়ে। নিপু, নিপু, দেখবি আয়। বারান্দায় গিয়ে দেখলাম সকালের সোনালি রোদে আকাশ ভরে গিয়েছে।
সেই আকাশের নিচে একখানি সোনালি চতুর্দোলায় ফুলে ফুলে সাজানো, ফুলের মালা গলায়, জরির জামা গায়ে, বরের বেশে রাজপুত্র সুরজিৎ চলেছে যেন কোথাকার কোন রাজপুরী থেকে তার বধূকে আনতে। তারপর কত দিন ওই বারান্দায় গিয়ে দাঁড়িয়েছি, কত বর কত বধূ নিয়ে ফিরে এলো দেখলাম, কিন্তু সুরু তো কই তার সেই রাজকুমারী বধূকে নিয়ে আর ফিরে এলো না।